সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি ফ্রন্টলাইনে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সাইফুল ভাই, স্বাগত আপনাকে। এরপরে আছেন রাশেদ খান, সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ। রাশেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় সেটা হচ্ছে গণ অভ্যুত্থানের 9 মাস পর আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি। সাইফুল ভাই, আপনাকে দিয়ে শুরু করি। জিমতি ভাই, আপনাকে অনেক শুভেচ্ছা। আপনার এই জনপ্রিয় অনুষ্ঠানে যারা দর্শক শ্রোতা তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। আর উপস্থিত আমার প্রিয়ভাজন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আমরা আজকেই আমাদের একটা বন্ধুদের সংগঠন গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ, তারা একই বিষয়তে গণ অভ্যুত্থানের 10 মাস গণতন্ত্র ও জাতীয় নিরাপত্তার প্রশ্ন, এটা নিয়ে একটা আলোচনা সভা হয়েছে। ঠিক আপনি যে প্রশ্নটা করলেন, আমরা ঠিক 9 মাস পরে আমরা যে স্বপ্নটা নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম যে আমরা বাংলাদেশ একটা গণতান্ত্রিক অভিযাত্রার পথে হাঁটবে, এবং আমরা বলেছিলাম যে 3টা গুরুত্বপূর্ণ কাজ ছিল। প্রাথমিক অস্থিতিশীল অবস্থাকে নিয়ন্ত্রণ করার পরে যে হত্যাকাণ্ড হয়েছে তার অপরাধ হবে, অপরাধটা দৃশ্যমান হবে, এবং যেহেতু কেউ আমরা পুরনো অগণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে চাই না, সবাই আমরা একটা গণতান্ত্রিক রূপান্তর সংস্কারের ব্যাপারে আমাদের একটা সবারই জনগণের কাছে আমাদের একটা আমরা দায়বদ্ধ, আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা 31 দফা দিয়েছি, নানা দফা দিয়েছি। তারপরে নির্বাচন, 16 বছর ধরে মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, নিজের পছন্দের দল বা প্রার্থীকে মানুষ ভোট দেবে, একটা জনগণের নির্বাচিত প্রতিনিধিরা দেশ চালাবে। আজকে 9 মাস পরে আমি এখনও তো খুব বুকে হাত দিয়ে আমি বলতে পারছি না যে সত্যি সত্যি আমার 16 বছর ধরে আমি এই অভ্যুত্থানের পরে নির্বাচনটা কবে কখন নির্বাচনটা হবে, এবং বিচারের কাজটা যেটা হয়েছে সেটাও কবে কিভাবে দৃশ্যমান হবে, অথবা আমরা গত 2.5-3 মাস ধরে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আমরা যে সংস্কার নিয়ে আলাপ আলোচনা করছি, কখন কিভাবে এটা সম্পন্ন হবে, কিভাবে ন্যূনতম ঐক্যের জায়গাটা দাঁড়িয়ে আমরা একটা সনদ স্বাক্ষর করব, এরকম একটা অনিশ্চয়তার কারণটা কি। আমি আজকে একটা উদাহরণ বলছিলাম ওই আমাদের প্রোগ্রামে, যে সরকারের মনের কথা এখনো বোঝা যাচ্ছে না। আপনার মনে আছে আমি বলেছিলাম যে গোলাপি এখন ট্রেনে একটা বিখ্যাত সিনেমা ছিল, গোলাপি যখন কোনো কথা বলছে না, গোলাপিকে বলছে গোলাপি একটা কথা বল, গোলাপি কোনোভাবেই বলছে না কথা। এরপরে বাধ্য হয়ে যিনি বয়স্কা তিনি বলছেন গোলাপি মনের কথা খুলে ক। তো 9-10 মাস পরে সরকারের মনের কথা কিন্তু আমরা এখনো জানতে পারছি না কোনটা তারা আসলে কি তারা করবেন, এবং তারা এতগুলো এজেন্ডা তারা খুলে বসছেন, এবং এর বাইরে তাদের এখতিয়ারের বাইরে যে মানবিক করিডোর, বন্দরের মতন ইস্যুগুলো। এবং গত 9 মাসে জাতীয় নিরাপত্তার প্রশ্নটা আগে কখনো এত বড় ঝুঁকির মধ্যে পড়েনি। ওদিন প্রধান উপদেষ্টার সাথে কথা বলার পরে তাকে উদ্বিগ্ন মনে হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। আওয়ামী লীগকে তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করবার পরে আওয়ামী লীগ, এবং তিনি দেশের নাম উল্লেখ করেননি কিন্তু পরোক্ষভাবে ইঙ্গিত দিয়েছেন পার্শ্ববর্তী আমাদের বৃহৎ প্রতিবেশীর ব্যাপারে তাদের বহুমাত্রিক তৎপরতা, সরকার অভ্যুত্থান দেশের বিরুদ্ধে। এটা যখন পরিস্থিতি, তখন দেখা যাচ্ছে যে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর এখনো পর্যন্ত অনাকাঙ্ক্ষিত দূরত্ব, অপ্রয়োজনীয়ভাবে দলগুলোকে তারা প্রতিপক্ষ তারা বানিয়ে ফেলেছেন প্রতিনিয়ত, বরঞ্চ দলগুলোর ব্যাপারে নানা মন্তব্য, তির্যক মন্তব্য, সমালোচনা। অথচ এই দলগুলোর সমর্থনেই তো তারা সরকারে আছেন। আর এই সরকার তো চরিত্রের দিক থেকে দল নিরপেক্ষ সরকার, বিশেষ কোনো দল অংশকে তাদের তো মদত জোগানোর কথা না। তো ইতিমধ্যে সরকার নিরপেক্ষতা গুরুতরভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। সরকার নিরপেক্ষতা যদি প্রশ্নবিদ্ধ হয়, সরকার যদি বিতর্কের মধ্যে পড়ে, তাহলে এই সরকারের অধীনে রাজনৈতিক দলগুলো শেষ পর্যন্ত নির্বাচনে যেতে চাইবে কিনা,
এই প্রশ্ন তো আজকে না হলে কালকে, কালকে না হলে দুদিন পরে, এই প্রশ্ন তো অনেক বড় আকারে আসবে। সংস্কারই বা কতটুকু হলো, সংস্কারই কতগুলো। এখন আমরা এবং ওনাদের গতকালকে প্রেস ব্রিফিংয়ে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, টোনটা হচ্ছে আজ টোনটার মধ্যে একটু নেতিবাচক জায়গা আছে। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নে দলগুলো একমত না। আজকে আমি প্রেস ক্লাবে বলেছি যে আপনারা এক যাত্রায় সমস্ত ফলাফল আপনারা চাইবেন, তো এটা তো বাংলাদেশের বাস্তবতা না। আপনাদের ন্যূনতম জায়গাটা কি? দলগুলো যেখানে আমরা বটম লাইন একমত হতে পারবো, আপনারা তার উপরে দাঁড়াবেন। দাঁড়িয়ে আমরা বলেছি এখন 15 থেকে 1 মাসের মধ্যে কাজগুলো সম্পন্ন করবেন। আমরা ঐক্যমত জায়গাগুলো চিহ্নিত করব, জাতীয় সনদ স্বাক্ষর করব, এরপরে আমরা নির্বাচনে যাব। নির্বাচন কমিশন প্রস্তুত, রাজনৈতিক দলগুলো প্রস্তুত, জনগণ তাকিয়ে আছে তার নির্বাচিত প্রতিনিধির জন্য। আর একটা সবচেয়ে বড় বিপদের জায়গা, দেশটা ভয়ঙ্কর একটা অস্থিতিশীল একটা জায়গার মধ্যে। 9 মাস 10 মাস পরে আপনি মতি ভাই, আপনি গণমাধ্যমের কয়েক দশকের মানুষ, যারা এখানে রাষ্ট্র রাজনীতি নিয়ে সাংবাদিক জগতে কাজ করেছেন, আপনি তার মধ্যে অগ্রণী মানুষ। এদেশের মানুষ তার আন্দোলনের বাঁক, আন্দোলনের মোড়, এগুলো আপনি অনেক ভালো জানেন এবং দেখছেন যে এরকম একটা নিরাপত্তাহীনতার জায়গাটা, অস্থিতিশীলতা বাড়ছে, উদ্বেগ বাড়ছে, নিরাপত্তাহীনতা বাড়ছে। আমি আজকে বলেছি সমান কাচের মধ্যে পারদ রাখলে কোন দিকে দৌড় দেবে যেমন বলা যায় না, দেশটা কোথায় যাচ্ছে তা এরকম একটা অনিশ্চয়তার মধ্যে আমাকে 9 মাস পরে থাকতে হবে কেন? তার মানে সরকার তারা তাদের দায়িত্ব পালনটা করতে পারছেন না, দলগুলোকে আস্থা নিতে পারছেন না, একটা অনিশ্চিত জায়গায় তারা নিয়ে যাচ্ছেন। এরকম জায়গাটা আমরা কিন্তু দেখতে চাই না। অনেক ধন্যবাদ আপনাকে। দেখি আমাদের তরুণ অপেক্ষাকৃত তরুণ নেতা কেমন কি ভাবছেন, তার সাথে আপনি কীভাবে দেখছেন? যেটা সাইফুল ভাই যেটা বললেন, এটা আমাদের যথার্থ মূল্যায়ন আর কি আমার কেন যেন মনে হয়। ধন্যবাদ আপনাকে সহ সাইফুল ভাই এবং সকল দর্শকবৃন্দকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। সাইফুল ভাই যথার্থই বলেছেন, আমরাও এইভাবে এই ভাষায় কথা বলে আসছি এবং এই ভাষাকে সরকার প্রতিবাদ হিসেবেই দেখছে এবং আমরা লক্ষ্য করলাম যে আমাদের এই প্রতিবাদকে সরকার ইগনোর করছে, বরং আমরা যাতে চুপ হয়ে যাই এজন্য সরকার এক ধরনের হুমকিও দিচ্ছে আমাদেরকে। বিশেষ করে প্রধান উপদেষ্টার যে পদত্যাগের গুঞ্জন, এটি নিয়ে অনেক ধরনের প্রশ্ন রয়েছে। প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন, তিনি হয় নিজ থেকে বলবেন, অথবা তার প্রেস উইং থেকে বলা হবে, অথবা যে কোনো একজন উপদেষ্টা বলবেন। কিন্তু আমরা একটি দলের প্রধানের মুখ থেকে আমরা শুনলাম যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন। এখন বিষয়টা হলো যে এটি আসলে সত্য নাকি গুঞ্জন, এবং কেন একটি দলের প্রধান এইভাবে গণমাধ্যমে এসে সাক্ষাৎকার দিবেন এবং জাতিকে জানাবেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চাচ্ছেন। এটি নিয়ে আসলে আমার অনেক প্রশ্ন রয়েছে এবং একই সাথে একটি দলকে আমরা লক্ষ্য করছি যে যখন ইচ্ছে তখন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের সুযোগ পাচ্ছে, কিন্তু বিএনপির মতন বড় দল তারা 1 সপ্তাহ আগে সাক্ষাতের জন্য চিঠি দিয়েছিল, সেই চিঠির কোনো জবাব দেওয়া হয়নি, যেটি বিএনপির পক্ষ থেকে কিন্তু পরবর্তীতে খোলাসা করা হয়েছে। জামাতের আমির যখন বলল যে জাতীয় সংলাপ আহ্বান করা দরকার, পরের দিনই কিন্তু সংলাপটা হলো। আমরা দেখলাম যে এরপরে বলা হলো যে বিএনপির সাথে বসবে, 7টায় বিএনপি 8টায় জামাত, কিন্তু 9টায় আবার এনসিপি, যে এনসিপির সাথে আগের দিন আমরা দেখলাম বৈঠক, তাদের সাথে আবার বৈঠক। অর্থাৎ সরকার এই যে বৈষম্য সৃষ্টি করছে, একটি দলকে 3য় স্থান নির্ধারণ করে দিচ্ছে, এটি সরকারের দায়িত্বের মধ্যে পড়ে না। অর্থাৎ আমরা যে বৈষম্য বিরোধী লড়াইটা করলাম, উল্টো আর বৈষম্য বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে বাড়ছে। মানে সরকার তাদের উপদেষ্টাদের মাধ্যমে একটি দল গঠন করেছে, এটি তো সত্য, অস্বীকার করার কিছু নাই, কারণ আমাদের সাথে বিভিন্ন সময় তারা আলোচনা করেছে। যখন উপদেষ্টা ছিলেন নাহিদ ইসলাম, তখন তিনি আমাদের সাথে আলোচনা করেছেন যে কিভাবে কি করা যায়, যেহেতু এক সময় তারা আমাদের সাথে রাজনীতি করেছেন, যে কারণে আমাদের সাথে আলোচনা তিনি করেছেন। এবং মাহফুজ আলম, আসিফ মাহমুদ এই দল গঠনের সাথে তারা সরাসরি সম্পৃক্ত ছিলেন। দল গঠনের সমস্ত আলোচনা মন্ত্রীপাড়ায় নাহিদ ইসলামের বাসায় হয়েছে। অর্থাৎ যারা এখনো পর্যন্ত কনফিউশনের মধ্যে আছে যে এই দল উপদেষ্টাদের তৈরি দল না, তারা আসলে ভুলের মধ্যে আছে। এমনকি বাকি যে সকল উপদেষ্টা, সেই উপদেষ্টারাও এই 3 জন ছাত্র উপদেষ্টা, একজন তো পদত্যাগ করলেন, তাদের দ্বারা নিয়োগকৃত। অর্থাৎ এই যে একটি সমস্যা সংকট চলছে, এটি কি সাইফুল হক ভাইয়ের দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জানে না?
এটি বিএনপি জানে না, জামাত জানে না, গণ অধিকার পরিষদ জানে না, জানে। এই কারণেই মূলত আমাদের ভিতরে সংকট এবং সন্দেহ যে সরকার কি তাহলে ওই দল যতক্ষণ না পর্যন্ত নিজেদেরকে মাঠ পর্যায়ে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ঢাকা পর্যায়ে গুছিয়ে নিতে পারছে, তার আগে কি ইলেকশন হবে না? এই সন্দেহ, সংশয় কিন্তু আমাদের সবার মধ্যে রয়েছে। এই জায়গা থেকেই মূলত সরকারের উপরে চাপ সৃষ্টি করা যে আপনি বিচার, সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করেন। কিন্তু দেখেন 10 মাসেও সরকার নির্বাচন নিয়ে কোনো কথা বলছিল না। সর্বশেষ আমি দেখলাম যখন দলগুলো দাবি করলো, সর্বশেষ সরকার নির্বাচন এই শব্দটা উচ্চারণ করেছে। কিন্তু এত বড় সংলাপ হলো, সাইফুল ভাই, তারপরে গণতন্ত্র মঞ্চের অন্যান্য নেতারা গেল, আমাদের দলের সভাপতি নুরুল হক নূর গেল, বিএনপি, জামাত বা এনসিপি সবার সাথে বসেছে। এখনো পর্যন্ত সরকার কোনো সিদ্ধান্ত জানাতে পারেনি। সংস্কার কি হবে, বিচার কি হবে? এই দলগুলোর সঙ্গে কেন বৈঠক হলো? বৈঠকটার একটা উদ্দেশ্য থাকতে হবে। আমি তো সেটাই আমার প্রশ্ন। আপনি তো সবার সাথে বসলেন, বসার পরে প্রধান উপদেষ্টা সংশয় ব্যক্ত করলেন যে আগামীতে যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আমি জাতিকে উপহার না দিতে পারি, নিজেকে অপরাধী মনে হবে। কিন্তু নিজেকে যাতে অপরাধী না মনে হয়, এই জন্য দলগুলোর সাথে কি আলোচনা হলো, সেটার ভিত্তিতে ক্যাবিনেটে কি সিদ্ধান্ত নেওয়া হলো, এখনো পর্যন্ত আমরা চাতক পাখির মতন চেয়ে আছি, আমরা কেউ জানি না। প্রত্যেকটা সংলাপ এইভাবে ব্যর্থ সংলাপে পরিণত হয়েছে। আমিও 3টি সংলাপে গিয়েছি। সাইফুল ভাই লাস্ট সংলাপে আমাদের সভাপতি গিয়েছে, যেহেতু একজন করে ডেকেছে। সাইফুল ভাইও ছিলেন। চা নাস্তা খাওয়া ছাড়া আর কোনো আলোচনা হয়নি। প্রত্যেকটা দলকে সর্বোচ্চ 2 মিনিট সময় দেওয়া হয়। এখন 2 মিনিটে তো প্রধান উপদেষ্টাকে আমি কি বলবো, কি বলা যায়? 5 মাসের আলাপ আমি 2 মিনিটে বলতে পারি? কোনো আলোচনাই হয় না। এই সংলাপও আমার কাছে মনে হচ্ছে যে ব্যর্থ সংলাপ। মূলত আপনি নিশ্চয়ই জানেন, আমার থেকে আপনার অভিজ্ঞতা অনেক বেশি। আপনি বাংলাদেশের একজন প্রসিদ্ধ স্বনামধন্য সাংবাদিক। সেই জায়গা থেকে আপনাকে বলি, দেখেন এই যে মানবিক করিডর, সেটা নিয়ে একটি দুশ্চিন্তা। সরকার কিন্তু ওয়াদা করেছিল জাতিসংঘের সাথে, ইউরোপ, আমেরিকার সাথে যে হ্যাঁ আমরা মানবিক করিডর দেব। কিন্তু জনগণ এমনভাবে প্রতিবাদ করেছে, এই করিডর আর দিতে পারে নাই। এইটা প্রধান উপদেষ্টার একটা দুশ্চিন্তার কারণ। দ্বিতীয়ত, রোহিঙ্গা ফেরত পাঠানোর কথা ছিল, পারে নাই, উল্টো 1,18,000 বাংলাদেশে ঢুকেছে। এছাড়া বিজনেস সামিট, সেখানেও বলা হলো যে সাদা হাতি আসতেছে, মানে ইনভেস্ট, বিনিয়োগ আসতেছে। একটা বিনিয়োগ এখনো পর্যন্ত আসে নাই। সর্বশেষ চট্টগ্রাম বন্দর, সেটা একটা বিদেশি কোম্পানিকে দিবে। কিন্তু আমাদের দাবি হলো বাংলাদেশের কোম্পানিগুলোকে দেন, প্রয়োজনে আপনি টেকনিক্যাল সাপোর্ট, এক্সপার্ট, লজিস্টিক সাপোর্ট এগুলো হায়ার করেন। কিন্তু সরকার, তিনি তো ওয়াদাবদ্ধ। এবার সাইফুল ভাই, আপনি বলছিলেন স্বপ্ন ফিকে হয়ে যাচ্ছে। কেন এই পরিস্থিতি? 9 মাসের মধ্যে আমরা কেন হতাশ হব? আমরা তো সামনে যাব, আমরা তো একটা বিপ্লবের যে চেতনা, যে আদর্শ, যে লক্ষ্য, সেই নিয়েই আমরা ভাবছিলাম, কিন্তু হঠাৎ করে কেন ফিকে হয়ে গেল? আমি ছোটকালে আমার স্কুলে পাঠ্যের মধ্যে তো ইসলামিয়াত পাঠ্য ছিল। আমার মনে আছে একটা হলো যে ইন্নামাল আমাতো বাল নিয়াত, সম্বন্ধে এরকম একটা বক্তব্য। আপনার নিয়তের উপরে, নিয়তটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমি 10 মাস পরেও তো সরকারের নিয়তটা সম্পর্কে, আমি প্রায় ছাত্র জীবন থেকে ধরলে আমার 50-55 বছরের যে রাজনীতি জার্নি, আমি সরকারের নিয়ত সম্পর্কে আমি তো স্পষ্ট না। আমি এখনো, তাহলে আমার মতন একটা মানুষ, আমি যদি স্পষ্ট না হই, তাহলে আমাদের ভোটাররা, সাধারণ মানুষ, তারা কিভাবে তারা জানবেন? 3টা তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ইতিমধ্যে তারা শেষ করে ফেলেছেন। এবং আপনি বললেন, আমাকে আরও উদ্বিগ্ন করেছে, 9 মাস পরে তিনি আমাদেরকে এখন আশ্বস্ত করতে পারছেন না যে তিনি যে যাত্রাটা শুরু করেছেন, এই যাত্রাটা কোথায় তিনি থামবেন, দৌড়টা তিনি কোথায় থামবেন। এবং আমি বলেছি, জানেন যে মানির মান নাকি, মানির অপমান বজ্রপাত ধরল। তা প্রফেসর ইউনূস, তিনি তার সম্মানী মানুষ, দেশে বা বিশেষ করে আন্তর্জাতিক পরিসরে। যত দিন যাচ্ছে তাকে নিয়ে অসংখ্য প্রশ্ন উঠছে, বিতর্ক উঠছে, আর এমনকি তাকে ধরে তার ক্যাবিনেট সম্পর্কে প্রশ্ন উঠছেটা কেন? কারণ এত বড় সমর্থন আমাদের হিস্ট্রিতে গত 53 বছরে অন্য কোনো সরকার কিন্তু এত বড় সমর্থনটা পায়নি। মানে আমরা তাদেরকে এক কাট্টা সমর্থন দিয়ে আসছিলাম।
আমি 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 উপদেষ্টা মহোদয়কে বলেছি যে আপনারা রাজনৈতিক দলের সমর্থনের তাৎপর্যটাকে আপনারা বুঝতে পারেননি। রাজনৈতিক দলের সমর্থনটাকে কিভাবে কাজে লাগাতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, এটা বুঝতে পারেননি। আজকে আমি প্রেস ক্লাবে বলেছি, রাশেদ ছিলেন, যে আমাদের সমর্থনটাকে সম্ভবত আপনার দুর্বলতা হিসাবে এটাকে আপনারা বিবেচনা করছেন। কিন্তু আমি আজকে আগেও বলেছি, আজকেও আপনার অনুষ্ঠানে বলতে চাই, এই সমর্থন তো এখন কোনো শর্তহীন সমর্থন না। আপনি পথ হারিয়ে ফেলছেন। আপনি তো স্কুলে পড়েছেন বঙ্কিমচন্দ্রের হলো কপালকুণ্ডলা, ও বলছে পথিক তুমি কি পথ হারাইয়াছ। এই সরকার সম্পর্ক তো এখন মানুষ বলছে সরকার পথ হারিয়ে ফেলছে কিনা। সরকার তার এবং এই যে বিপ্লবের নাম করে মানে কাজ এবং অকাজ যেটা তাদের পছন্দ হচ্ছে না, সমাবেশ করছেন, মব তারা জুড়িয়ে দিচ্ছেন, অফিস হামলা সমস্ত জায়গাগুলোতে, যে জন্য সেনাবাহিনীকে তারা দেখলাম পরপর সেনাপ্রধানও বললেন, গতকালকে সেনাবাহিনী থেকে যে প্রেস ব্রিফিং করলেন তারা বললেন কোনো মব সন্ত্রাসকে তারা অ্যালাউ করবেন না। মানে মানুষ তো এখনো পর্যন্ত মানুষ উদ্বিগ্ন, মানুষের জানমাল নিরাপত্তাহীন, কোথায় কোথায় হামলা পড়বে, কোথায় কি দাঁড়াবে। বাস্তবে 9 মাস পরে কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটছে। ঢাকা শহরে সন্ধ্যার পরে নারীরা বেরোতে ভয় পাচ্ছে। ঢাকা শহর চলছে না, এবং ঢাকায় যেটুকু সরকার দেখি ঢাকার বাইরে বাস্তবে সরকারের কোনো কার্যকারিতা নাই। যেহেতু আমরা দলগুলো এখনও সমর্থন করছি, মানুষ চায় যে সরকার সফল হোক, মানুষ ধৈর্য ধরছে, কিন্তু সরকারের তো উচিত হবে না মানুষকে ধৈর্যের আর বেশি পরীক্ষাটা নেওয়া। এবং আমি উদ্বিগ্ন হয়েছি, আপনি একটু বলছিলেন গত পরশুদিন, তার আগের দিন, এই যে পরশুদিনই তো প্রধান উপদেষ্টা অফিস থেকে স্টেটমেন্ট যেটা দেওয়া হয়েছে, এটা তো এক ধরনের হুমকি দেওয়া হয়েছে, এটা যে তাদের এই চলার পথে যদি বাধা দেওয়া হয় জনগণকে নিয়ে তারা নাকি মোকাবেলা করবেন বলেছেন। তো এটা কি বক্তব্য? এটা এই হুমকিটা কি রাজনৈতিক দলকে দেওয়া হচ্ছে? এই হুমকিটা কি সশস্ত্র বাহিনীকে দেওয়া হচ্ছে? এই হুমকি কি জনগণের অন্যান্য অংশকে দেওয়া হচ্ছে? আমি ওদের মিটিংয়ে বলেছি, আপনার এই প্রেস উইং থেকে যে বক্তব্যটা গেছে, বক্তব্যটা খুবই হঠকারী, বক্তব্যটা খুব আপত্তিকর, খুব উদ্বেগজনক, এবং পরোক্ষ একদম হুমকি আছে। আপনি বলবেন বরঞ্চ আমরা সহযোগিতা চাই, আসেন আমরা কথা বলি, আলোচনা করি, কিন্তু আপনারা হুমকি দিয়েছেন, বললেন জনগণকে সব কিছু আপনারা জানিয়ে যাবেন। আরে বাবা, আপনি প্যান্ডোরাক্স বক্স আপনারা ওপেন করছেন কেন? আমরা তো এখনও 9 মাসে কী হয়েছে, মতিবা আপনি গণমাধ্যমের মানুষ, গত 9 মাস ধরে বিপ্লবের নামে যা যা হয়েছে, আমাদের অসাধারণ গণ-অভ্যুত্থান, আমাদের কয়েকজন শহীদ, আমাদের 100-র উপরে আহত, আমি নিজে 8বার 9বার আহত হয়েছি, জেলে গেছি, আমরা যে হাসপাতালে আমাদেরকে অনেক দিন আমাদেরকে থাকতে হয়েছে। এখন সেখানে এসে আপনি বিপ্লবের নামে আপনি এখানে যা খুশি করবেন, এরকম কোনো লাইসেন্স তো মানে আমরা তো কেউ আপনাদেরকে দেইনি আমরা। এবং তিনি এই জায়গাটা আমি যেটা বলছি যে তিনি কি করবেন, এবং তিনি আজকে রাতে প্রধান উপদেষ্টা জাপান যাবেন, তার আমরা সফল চাই। আমরা বলেছিলাম আপনি যাওয়ার আগে আপনি দেশবাসীকে আশ্বস্ত করে যাবেন। এই যে আলোচনাটা করলেন, কারণ আমি বলেছি যে মাঝ নদীতে আমরা মাঝি বদলাতে চাই না, আমরা আপনার উপর আস্থা রাখতে চাই, কিন্তু আস্থা কিভাবে আপনি নেবেন, এর যে প্রজ্ঞা দূরদর্শিতা সেটা তো আপনাকে তো সেটা প্রমাণ করতে হবে। কিন্তু আমরা কোনো লক্ষণ ভাই আমরা কিন্তু দেখছি না। সেজন্য নাগরিক হিসেবে আমার কিন্তু উদ্বেগের জায়গাটা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। অনেক ধন্যবাদ আপনাকে। রাশেদের সামনে অনেক প্রশ্ন। তো আমি যেখান থেকে শেষ করেছিলাম আবার শুরু করি। মূলত আমার কাছে যেটি মনে হয়, আমার রাজনৈতিক অভিজ্ঞতা সাইফুল্লাহর মতন এত বেশি না, কিন্তু 18 সাল থেকে টানা রাজপথে, একদম একটানা, আমার মনে হয় যে প্রতিদিনই মোটামুটি রাজপথে আসি, যে কারণে আমার যে অভিজ্ঞতা সেখান থেকে মনে হচ্ছে যে মূলত মানবিক করিডোর, চট্টগ্রাম বন্দর, এইটা নিয়ে সরকার এক ধরনের দুশ্চিন্তার মধ্যে পড়েছে। দুশ্চিন্তা কেন? কারণ এগুলো তো সরকার ওয়াদা করেছে। সরকারের উপদেষ্টাদের বক্তব্য শুনে আমার কাছে মনে হয়েছে যে এগুলো আসলে বিদেশিদের কাছে তারা দিতে চায়। এখন যেহেতু জনগণ এক ধরনের বিরুদ্ধে গেছে, বা পাবলিক সেন্টিমেন্ট সরকারের পক্ষে, রাজনৈতিক দলগুলো সরকারের আহ্বানে এই বিষয়ে সাড়া দিচ্ছে না। এই কারণে মূলত ইমোশনাল ব্ল্যাকমেলটা, যে আমাকে তো কাজ করতে দেওয়া হচ্ছে না, আমাকে যদি কাজ করতে না দেওয়া হয় আমি কেন এই চেয়ারে থাকবো, এই ধরনের একটি ইমোশনাল ব্ল্যাকমেল চলছে বলে আমার কাছে মনে হয়। এবং সেই গুঞ্জনটা কোনো একজন উপদেষ্টা যদি পাবলিকের কাছে ছড়িয়ে দেয়, জিনিসটা আসলে কেমন দেখায়,
এই জন্য তাদের পোষ্য রাজনৈতিক দল, যেটি মাহমুদুর রহমান মান্না ভাই বলেছেন, তাদের একজন নেতাকে দিয়েই এটি সরিয়ে দেওয়া হয়েছে। আবার তারাই যখন দেখলো যে সামলানো যাচ্ছে না, ফজরের আগে তারা ফেসবুকে পোস্ট করা শুরু করলো, না প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না। কিন্তু আমি শুরু থেকেই তথ্য পেয়েছি তিনি আসলে পদত্যাগ করবেন না। কেন করবেন? সাইফুল ভাই কোনোদিন বলেছে যে আপনার পারফরমেন্স খারাপ, আপনি সরে যান? আমি রাশেদ খান বলেছি, বা অন্য কে বলেছে, অন্য কোনো নেতা বলেছে? বিএনপি, জামাত, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণ অধিকার পরিষদ, কোনো দল বলে নাই প্রধান উপদেষ্টার পারফরমেন্স খারাপ। কিন্তু অন্য উপদেষ্টাদের যে পারফরমেন্স, সেটি নিয়ে সবার আপত্তি আছে। বিশেষ করে আপনি একদিকে উপদেষ্টা, অন্যদিকে আপনি আরেকটি দলের পারপাস সার্ভ করবেন, সেটি তো হতে পারে না। সেটি নিয়ে প্রত্যেকটা দল আপত্তি জানিয়েছে যে দুইজন ছাত্র উপদেষ্টা, যেহেতু তাদের তিনজনের নেক্সাস একই, একজন পদত্যাগ করেছে, বাকি দুইজন যদি পদত্যাগ না করে তাহলে আগামীতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়ার ক্ষেত্রে আশঙ্কা থেকে যায়। সুতরাং সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করা এবং রাষ্ট্র সংস্কার, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য তাদের পদত্যাগ করা উচিত। এবং একই সাথে সরকারের প্রত্যেকটা দপ্তরে, সেক্টরে ওই সময় যখন বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মটা ছিল, তখন প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার ছাত্র প্রতিনিধি নিয়োগ করা হয়, তারা এখনও রয়ে গেছে। যেমন স্বাস্থ্য মন্ত্রণালয় রয়েছে, সেখানে একটা উপকমিটি হয়েছিল, প্রত্যেকটা জায়গায় এই ধরনের উপকমিটি রয়েছে। তো এরা যদি সরকারে থাকে একটি দলের প্রতিনিধি, তাহলে তো ওই আওয়ামী লীগের মতন অবস্থা। হাসিনা যে সময় ক্ষমতায় ছিল, আমরা কি বলেছি যে হাসিনা ক্ষমতায় থাকলে আমরা ইলেকশনে যাব না, সেই ইলেকশন কোনোভাবেই অবাধ সুষ্ঠু হবে না, যেটির প্রমাণ আমাদের হাতে 18 সাল রয়েছে। সেই একই কথা কিন্তু এখন আমরা বলছি। এবং একজন দেখেন, আপনি সেনাবাহিনীকে দেখভাল করবে, অন্যান্য বাহিনীকে দেখভাল করবে, আপনি একজন প্রতিরক্ষা উপদেষ্টা নিয়োগ দিয়েছেন, সেনাবাহিনীর সাথে কি ন্যূনতম আলোচনা দরকার ছিল না? আমি যতটুকু তথ্য পাই, মানে মাঠ পর্যায়ে অনেকে, গোয়েন্দা সংস্থার অনেকে কাজ করে, প্রশাসনের অনেকে, আমাদের সাথে তো দেখা হয়, বলে যে ভাই কি একটা বিপদে পড়লাম, বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো সরকার পায়নি যে আমাদের পরামর্শ নেয় না। এই সরকার কোনো সংস্থার পরামর্শ গ্রহণ করে না, প্রশাসনের পরামর্শ গ্রহণ করে না। এই সরকার গ্রহণ করে একটি ছায়া উপদেষ্টা পরিষদের পরামর্শ। অর্থাৎ এই যে উপদেষ্টা পরিষদ যেটা দৃশ্যমান, এর বাইরে কিন্তু আরেকটা উপদেষ্টা পরিষদ আছে, এবং ওই উপদেষ্টা পরিষদে যারা রয়েছে তাদেরকে আমরা 18 সাল থেকে চিনি বলেই জানি। আপনি দেখেছেন যে একজন সাংবাদিক, তিনি প্রায়ই লেখালেখি করছেন, জুলকার নাইন, তাসনিম খলিল, তারা লেখালেখি করছেন, এবং তাদের এই লেখালেখির অনেক সত্যতা আছে। কারণ 18 সাল থেকে এই জিনিসগুলোর সাথে, ওই ব্যক্তিদের সাথে আমাদের ওঠা বসা, চলাফেরার অভিজ্ঞতা আছে। এই জন্যই বলছি যে এই সরকার মিসগাইডেড হচ্ছে। এই সরকার যদি বিএনপি বা গণতন্ত্র মঞ্চ, রাশেদ, এটা নিয়ে অনেকেই প্রশ্ন করবেন, আপনি যেটা বলছেন মিসগাইডেড হবে, ঠিক আছে, কিন্তু মিসগাইডেড কেন হবে? উনি তো মিসগাইডেড হইলে চলবে না। জি, ওনার তো লক্ষ্য হচ্ছে দেশকে একটা সুশাসন দেয়া, নির্বাচন দেয়া, দেশটাকে যে ট্রেনটা লাঞ্ছিত হয়েছিল, ওই ট্রেনটাকে লাইনে তুলে উনি চলে যাবেন। কিন্তু উনি যদি এখন বিভ্রান্ত হন, ওনাকে যদি মিসগাইড করে, তাইলে তো আপনি তার উপরে আগামী দিনের ভবিষ্যৎ ছেড়ে দিতে পারবেন কি না? আসলে আপনি চমৎকার একটি প্রশ্নের অবতারণা করেছেন। দেখেন, তিনি যে পজিশনে এই মুহূর্তে আছেন, তার আচরণ, তার কাজ, সেটির উপরে আমাদের জাতির ভাগ্য নির্ধারণ করছে। অর্থাৎ এই পজিশনে থেকে তিনি রাগ, অভিমান, ক্ষোভের বশীভূত হয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। কিন্তু ইতিমধ্যে পদত্যাগের নামে আমরা যেটি দেখলাম যে তিনি অভিমান করছেন। দেখেন, এই চেয়ারে থেকে রাগ, অভিমান এবং এই ধরনের ক্ষোভের বহিঃপ্রকাশ, এটা কিন্তু শপথ লঙ্ঘনের শামিল। সুতরাং আমি প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ করছি, আহ্বান না, তিনি অনেক শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। আমি বারবার বলছি যে এই যে উপদেষ্টা পরিষদ এখনো পর্যন্ত টিকে আছে, বা দেশটা এখনো পর্যন্ত মোটামুটি চলছে, এটা প্রধান উপদেষ্টার ইমেজের উপরে, তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, যদিও তার পলিটিক্যাল এক্সপিরিয়েন্স নিয়ে অনেক প্রশ্ন আছে, কিন্তু তারপরেও তার সেই জায়গাটাই আমরা রাখছি। ছাত্র জনতা তাকে সেই সম্মানের জায়গাটাই রেখেছেন, কিন্তু বাকি উপদেষ্টারা পারফরমেন্স করতেছেন না। একটা টিমে প্রধান উপদেষ্টা তিনি কি করতেছেন? 4 ছক্কা মেরে জাতির মধ্যে উন্মাদনা সৃষ্টি করতেছেন, বাকি যেই খেলতে যাচ্ছেন সেই আউট হয়ে যাচ্ছেন। মূলত সমস্যা আসলে এইখানে যে টিম জিতা যাচ্ছে না, মানে 4 ছক্কা মেরে তিনি আমাদের একটি সম্ভাবনা সৃষ্টি করছেন, আমাদের একটি মানে আমরা জিততে পারি সে ধরনের একটি পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করছেন। এই জায়গা থেকে আপনি যে কথা বললেন, আপনি যথার্থই বলেছেন। আমি মনে করি প্রধান উপদেষ্টাকে আরও বেশি দায়িত্বশীল হতে হবে, দলগুলোর সাথে দূরত্ব কমাতে হবে। বিশেষ করে
আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছে তাদের বক্তব্য আমরা দেখছি যে সেনাবাহিনীকে মূলত জনগণের মুখোমুখি দাঁড় করানো এবং কাঠগড়ায় দাঁড় করানোর একটি চক্রান্ত শুরু হয়েছে। দেখেন, এই যে বাংলাদেশ এখনো পর্যন্ত মোটামুটি আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটুকু রয়েছে, কার জন্য? সেনাবাহিনীকে। পুলিশ তো ওই রিক্সা চালক ভয় পায় না, পুলিশকে তো কেউ ভয় পায় না। সুতরাং এই সেনাবাহিনীকে যদি আপনি বিতর্কিত করেন, দেশ তো টিকবে না, দেশ তো চলবে না। সরকারকে বলবো যে আপনাদের সাথে সেনাবাহিনীর দূরত্ব রাখা যাবে না, দলগুলোর দূরত্ব রাখা যাবে না, ছাত্র জনতা বা কোনো স্টেক হোল্ডারের দূরত্ব রাখা যাবে না। কিন্তু আপনারা ইতিমধ্যে একটি গোষ্ঠীর পরামর্শে মিসগাইডেড হয়ে সেই দূরত্ব সৃষ্টি করেছেন। আপনারা বিভিন্ন জায়গায় পরিবর্তন করার একটি নীল নকশা হাতে নিয়েছিলেন, বিশেষ করে নিরাপত্তা উপদেষ্টার মাধ্যমে। সেটা কিন্তু ফাঁস হয়ে যাওয়ার কারণে অনেক গোষ্ঠী, অনেক পক্ষ তারা কিন্তু ক্ষুব্ধ হয়েছে। সেনাবাহিনীকে আপনি এখন এই মুহূর্তে পরিবর্তন করতে চাচ্ছেন, এটা কি এই মুহূর্তে সম্ভব? আপনি অভ্যুত্থানের পরপর সংবিধানকে আপনি স্থগিত করতে পারতেন, বা আপনি রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারতেন শপথ নেওয়ার আগে বা ওই সময়, কিন্তু আপনি সেই সময় করেন। আপনি যে ভুলগুলো 10 মাস আগে করেছেন এখন সে তার খেসারত দিতে চান, এটা তো আমি মানতে পারি না, বিএনপি মানবে না, সেনাবাহিনী মানবে না, অন্যান্য স্টেক হোল্ডাররা মানবে না। সুতরাং সরকারকে বলবো, যে ভুল করে ফেলিয়েছেন সেটা সেখানেই রাখেন, নতুন করে আজ যাতে ভুল না হয় এই জন্য সবাইকে নিয়ে বসে আলোচনার ভিত্তিতে দেশটা সামনের দিকে এগিয়ে নিয়ে যান। অনেক ধন্যবাদ আপনাকে সাইফুল ভাই। আপনাকে তো কয়েক দশক ধরে চিনি, তো আপনি যদি বা আপনারা যদি আপোষ করতেন তাহলে হয়তো অনেক মন্ত্রী এমপি হতে পারতেন, অনেক বিস্তর টাকার মালিক হতে পারতেন। সেটা করেননি। কিন্তু এখন আখেরে দেখা যাচ্ছে যে এত বছর 4-5 দশক রাজনীতি করার পরে আপনার মধ্যে একটা হতাশা জন্ম নিয়েছে যে আসলে আমরা যাচ্ছি কোথায়, বা আমি বা যাচ্ছি কোথায়, কেন এই পরিস্থিতিটা হলো, আমরা কেন বারবার হোঁচট খাচ্ছি, বারবার কেন আমরা একটা দেশে বিপ্লব কেন ব্যর্থ হয় বা অভ্যুত্থান কেন ব্যর্থ হয়, এটা সবই তো আপনারা জানেন। খুবই আপনি তো একটা খুব অনেক বড় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন। আমি এ ব্যাপারে প্রথমত নিজের একটু আত্মসমালোচনা থাকবে এরকম, এই পরিস্থিতির জন্য প্রধানত রাজনীতিকরা দায়ী। এই পরিস্থিতির জন্য প্রধানত রাজনীতিকরা দায়ী, তাদের প্রজ্ঞা, দূরদর্শিতার অভাব। আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, গত 3টা জাতীয় নির্বাচনের একটা বা দুটো তুলনামূলকভাবে যদি গ্রহণযোগ্য হতো, যদি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো, তাহলে হাসিনার এরকম একটা উগ্র ফ্যাসিবাদী শাসন দেখতে হতো না। আমাদেরকে 2000 ছাত্র তরুণ শ্রমিকের জীবন দিয়ে আমাদেরকে একটা অভ্যুত্থান করতে হতো না। এবং আরেকটা আপনি নিশ্চয় একমত হবেন যে কোনো আধুনিক গণতন্ত্র রাষ্ট্রে কীভাবে সরকার পরিবর্তন হয়, 4 বছর 5 বছর পর পর। আমরা একটা নিয়ম করি, একটা খেলার, যে আপনি নিয়মতান্ত্রিকভাবে ভোটের মধ্য দিয়ে আপনি সরকার সেখানে আপনি পরিবর্তন করবেন। কিন্তু খেলাটা এরকম ছিল, ভোটের আয়োজন করা হবে, মাগার ফলাফল পরিবর্তন হবে না। মানে নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের পথ বন্ধ করে দেওয়া হয়েছিল, যে জন্য আমাদেরকে গণজাগরণ, গণ অভ্যুত্থান ছাড়া হাসিনার দানবীয় শাসনকে সরানোর অন্য কোনো পথ ছিল না। এটা তো সত্য কথা। তার মানে আমরা ওই যে আমি তো প্রায় বলেছি যে, এবং প্রধানমন্ত্রীর ক্ষমতাটা ছিল, বললাম যে প্রায় জারেরা যে ক্ষমতাটা অনুশীলন করতেন প্রায় এরকম, এবং এটা উৎস ছিল বিদ্যমান সংবিধান। তাহলে আমরা সেজন্য বলেছি যে এই জায়গাটা, যে আমার সংবিধান, আমার রাষ্ট্র এখানে, এবং যে কোনো মডার্ন ডেমোক্রেটিক স্টেট নির্বাহী বিভাগের সাথে বিচার বিভাগ এবং আইন প্রণয়নী বিভাগের একটা লজিক্যাল রেশনাল ভারসাম্য থাকে, যাতে কেউ চাইলেই স্বৈরতন্ত্রী হতে না পারে, চাইলে যেন একনায়ক হতে না পারে, চাইলে স্বেচ্ছাচারী হতে না পারে। এই চেকস অ্যান্ড ব্যালেন্স কিন্তু কোনো কিছুই এখানে ছিল না। এবার এখনও দেখবেন সরকার এখনও যেটা তারা কিন্তু করছেন, এই সরকারের কিন্তু কোনো জবাবদিহিতার কিন্তু কোনো বিধান নেই। এই সরকার কি পরবর্তী ইলেক্টেড পার্লামেন্টের কাছে এই সরকারকে জবাবদিহি করবে? মতি ভাই, আপনি কি বলতে পারবেন? না। এই সরকারে কিন্তু তাকে কি আমরা তাদের 9-10 মাসে বা 1 বছরের শাসনের জন্য তাদের কাজ এবং অকাজ, তারা বিপ্লবের নামে যেগুলো এখন করছেন, কিছু ভালো কাজেরও উদ্যোগ আছে, ফলাফল কি হবে আমরা এখনও খুব নিশ্চিত না। কিন্তু এবং শুধু একটা কথা বলি, ডক্টর দেবপ্রিয় নেতৃত্বে যে শ্বেতপত্র কমিশন হয়েছিল, 6 মাস আগে শ্বেতপত্র কমিশন তার রিপোর্ট জমা দিয়েছে, $16 বিলিয়ন যেভাবে
পাচার হয়েছে। 6 মাস পার হয়েছে, দেবপ্রিয়ারা হতাশা ব্যক্ত করেছেন। 6 মাসের সরকার এ ব্যাপারে একটা কোনো সিঙ্গেল কোনো উদ্যোগ পর্যন্ত নেওয়া হয়নি। তা আপনাকে যদি 6 বছরও সময় দিই, আপনি 6 মাসে কোনো উদ্যোগ, আপনি যদি 6 বছরও সময় পান, আপনি যে কিছু করবেন এর কোনো গ্যারান্টি আছে? আর এটা আমি ওদিন বলেছি, সরকারের মধ্যে অনেকগুলো সরকার, ওদিন আমার প্রফেসর ইউনুসকে বলেছি, আমরা আপনার একটা সরকার দেখতে চাই, আপনার এক সরকারের মধ্যে একাধিক সরকার আমরা দেখতে চাই না। এই যে টানা পড়েন এক একজন, এবং যারা এটাকে খুব, আমার এক বন্ধু মজা করে বলেছে, ক্ষমতাকে তারা এক ধরনের হঠাৎ করে লটারি পেলে যেরকম মানুষ বেসামাল হয়ে যায়, অনেকেই ক্ষমতাকে মনে করছেন এক ধরনের একটা লটারি পাওয়ার মতন অবস্থা। এখানে যা খুশি করা যায়, যা খুশি বলা যায়, কোনো জবাবদিহিতা নাই, এবং তাদেরকে এটার জন্য অ্যাকাউন্টেবল হতে হবে না। ফলে এই যে জায়গাটা বেপরোয়া, হাসিনার বেপরোয়া তৎপরতাকে আমরা চেয়েছিলাম যে তারা একটু নিজেরা এর থেকে শিক্ষা নেবেন। ইতিহাসের বড় শিক্ষা নাকি এই, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। আমাদের এখনকার অধিকাংশ উপদেষ্টারাও কিন্তু এই শিক্ষাটা কিন্তু গ্রহণ করছেন না। সেজন্য আমরা যেটা চাইবো, আমি মনে করি এখনও সব কিছু শেষ হয়ে গেছে, আমি এখন এটা ঠিক মনে করতে চাই না। আমি বরাবরই একটু আশাবাদী মানুষ, আমি তো অনেকটা হলো মরুভূমিতে মরুদ্যান স্বপ্ন দেখি আর কি। সেজন্য বলতে চাই যে এনাফ ইজ এনাফ। যেটা করেছেন, দলগুলোর সঙ্গে এনগেজমেন্ট বাড়ান, বোঝাপড়া বাড়ান, আলাপ আলোচনাটা বাড়ান। সবগুলো আপনারা করবেন এরকম ম্যান্ডেট আমরা আপনাদেরকে দেইনি। আপনাদের দুনিয়াদারিটা ছোট করে আনেন, এজেন্ডাটা ছোট করেন, যেটা অর্জনযোগ্য। সবাই মিলে যেখানে আমরা একমত হতে পারবো, যেটা আমার আলোচনার জন্য। এবং বলেছি, ওই হাসিনা একবার বললো না যে তার মতো দেশপ্রেমিক আর কে আছে, যখন তিনি ওই যে রামপালে বিদ্যুৎ প্রকল্প দিচ্ছেন, আমরা যখন লং মার্চ করছি, রোড মার্চ করছি, পুলিশের মার খাচ্ছি, আহত হচ্ছি। আমি তো মাগুরাতে যে আহত হয়ে পরে আমাকে হাসপাতালে পরে আমাকে নিতে হয়েছে। তো এখন ওনাদের মনে করেন যে ওনাদের মতন দেশপ্রেমের পরীক্ষায় কিন্তু 99 নাম্বার কিন্তু পেলেও ফেল। এই পরীক্ষায় 100তে 100 পাওয়ার ব্যাপার। সেই জন্য সরকারকে বলতে চাই, মেহরবানি করে জনগণের কণ্ঠটা শোনেন, দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করেন, বোঝাপড়াটা বাড়িয়ে তোলেন। কিভাবে যে জার্নিটা শুরু করেছেন মর্যাদা নিয়ে যেন জার্নিটা শেষ করতে পারেন। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, কিন্তু আপনাকে জানতে হবে সহযোগিতার কিভাবে নেওয়া যায়। সাইফুল ভাই, আপনি জানেন ওই জনতার কান্না, জনতার আর্তনাদ আর জনতার ওয়াজ ওইখানে পৌঁছায় না। মানুষ তো টক শো দেখে আর বিরক্ত এখন, এটা কি জানেন? এক্স্যাক্টলি। আমাদের বলে যে ভাই আপনারা টক শো করেন, কি লাভ? কেউ শুনে? কেউ শুনে না। সরকার শুনে না, মানুষ শুনে। মানুষ শোনে, সরকার শুনে না। সরকার শোনে না। আপনার কি অবজারভেশন? আপনি আসলে চমৎকার বলেছেন। সাইফুল ভাই তো আমাদের নেতা, সবসময় ভালো বলেন। আপনিও সাংবাদিক হিসেবে আপনার যে ইমেজ সেটাও সবাই জানে, কিন্তু আপনাদের মতন মানুষকে তো কাজে লাগানো হচ্ছে না। যেমন আপনাদের কথাগুলো, আমাদের কথাগুলো যে সরকার শুনে মূল্যায়ন করবে, সেটির আলোকে সিদ্ধান্ত নিবে, সেটি তো আসলে সরকার করছে না। আসলে সরকার কিসের পিছনে ছুটতেছে আমি বুঝতেছি না। সরকার তো পরিকল্পনা আমরা কেউ জানি না। সরকার আমার কাছে মনে হয় একটি অন্ধকারের পিছনে ছুটতেছে, ছায়া দেখতেছে আর সেই ছায়ার পিছনে ছুটতেছে। কিন্তু স্বচ্ছ ইমেজ, সেটা হলো পরিকল্পনা। সেই ইমেজটা তৈরি করে আসলে তারা যদি ছুটতো, তাহলে দেশের মানুষ আসলে ওই পরিবর্তনের যে ফলাফল সেটি ভোগ করতে পারত। অর্থাৎ আমি গণ অভ্যুত্থানের কথা বলছি। দেখেন, এর আগে ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, সেটার যে সুফল সেটা আমরা ভোগ করতে পারি নাই। কারণ ওই সময় আওয়ামী লীগ, শেখ মুজিব, তারা মুক্তিযুদ্ধকে তাদের নিজেদের পৈতৃক সম্পদ বানায়, যে কারণে মানুষের কাছে এক ধরনের হতাশা তৈরি হয়। ওই সময় যারা ছাত্র নেতারা ছিল তারাও বিরক্ত হয়েছে। এই কারণে কিন্তু জাসদের তৈরি। এরপরে আবার আমরা ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে নতুন বাংলাদেশের প্রত্যাশা, অনেকগুলো দলের সেই রূপরেখা, একটাও বাস্তবায়ন হয়নি। সর্বশেষ সেই ফখরুদ্দিন, মঈনুদ্দিন, তার বিরুদ্ধে আন্দোলন, তারপরেও কিছু হলো না। চতুর্থবার এই গণ অভ্যুত্থান, এইটা মাঝখানে যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে, ৭১-এর পরে সবথেকে বড় একটি বিজয় এবং সবথেকে বড় ত্যাগও স্বীকার করা লেগেছে। প্রত্যেকবার একজন বুদ্ধিজীবী আমাকে বলছিলেন, রাশেদ, তোমরা তো এখন ইয়াং বয়সে আমরাও তোমাদের মধ্যে সংগ্রাম করেছি। এদেশের মানুষ প্রত্যেকবার স্বৈরাচার এই মসনদটা খুব চমৎকারভাবে ভাঙতে পেরেছে, কিন্তু ভাঙার পরে যে গড়ার কাজটা, সেটাই বারবার ব্যর্থ হয়েছে। এইবারও কি তোমরা ব্যর্থ হবা? মানে তার প্রশ্ন, যে আমরা তো ব্যর্থ হয়েছি। তো আমার কাছে এখন এই 10 মাসে মনে হচ্ছে যে আমরা এমন একটি উপদেষ্টা পরিষদ গঠন করেছি,
মানে যারা গঠন করলো তাদের কারণে পুরো বাংলাদেশের মানুষের স্বপ্ন আজকে ব্যর্থ হওয়ার পথে। দেখেন আমাদের সচিবালয়ে এটাকে রাষ্ট্র পরিচালনা করার হৃৎপিণ্ড বলা হয়, সেখানে আগুন জ্বলছে। প্রধান উপদেষ্টার দায়িত্ব ছিল সেই আগুনটা নেভানো, সবার সাথে বসা, আলোচনা করা। আমি যদি সরকার প্রধান হতাম আমি কি করতাম? আমি সবার আগে তাদেরকে ডাকতাম, কথা বলতাম, বলো তোমাদের কি সমস্যা, কি হয়েছে, এই আইন করলে তোমাদের কি কি প্রবলেম হচ্ছে বলো, এগুলো সংশোধন করে দেব। কোনো একজন উপদেষ্টার এই দায়িত্ব নাই, কেউ দায়িত্ব নিয়ে যাচ্ছে না, কথা বলছে না। মানে আলোচনার ভিত্তিতে যে আমরা সমাধান করব একটি সমস্যা, একটি সংকটের, সেই চিন্তা, সেই মনোভাব আমাদের মধ্যে নাই। আমরা মনে করছি আন্দোলন করে কি করতে পারে। এই ক্ষেত্রে রাজনৈতিক সরকার হলে কিন্তু হয়তো বা আপনি যেটা বলছেন সেটা হতো না, রাজনৈতিক সরকারের পক্ষে আলোচনা করা হতো, কিন্তু এখানে তো এটার কোনো সমস্যা নাই। আমি তো সেটাই বলছি, আমার মনে হয় যে রাজনৈতিক সরকার হলে তো তার দায়বদ্ধতা আরও বেশি, অনেক বেশি। কারণ এই যে একটা সচিবালয়, এইটা যদি ফাংশন না করে তাহলে তো কোনো সরকারি কোনো দলই দেশ চালাতে পারবে না। তার দায়বদ্ধতা ছিল, এবং তার ভোটের প্রশ্ন যে এতগুলো মানুষকে ক্ষুব্ধ করলে তার আত্মীয় স্বজন, তার 14 গোষ্ঠী ভোটের ব্যাপার, ওই সরকার কিন্তু দায়বদ্ধ থাকে। কিন্তু এই সরকারের কোনো উপদেষ্টা যেহেতু ওই জায়গাটাই নাই, তারা যেহেতু অনেকে এলিট ছিলেন, সুশীল ছিলেন, তারা মনে করেন যে সমাজের মানুষ কি ভাবলো, আমি তো ইলেকশনে যাব না, সুতরাং মানুষের ভাবনাকে আমার গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নাই, আমি কি ভাবছি এইটাই বাস্তবায়ন করতে হবে। আপনি তো জোরপূর্বক কোনো আইন চাপিয়ে দিতে পারবেন না। আপনি একটি বিধান তৈরি করলেন, ঠিক আছে, আমার কথা হলো খুব ভালো কথা, খুব ভালো হবে, এটার মাধ্যমে সচিবালয় সংস্কার হবে, কিন্তু এইটার জন্য কি সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে বসার দরকার ছিল না? তাদেরকে বলতেন, একটা কমিটি গঠন করে বলতেন যে তোমাদের আমরা সংস্কার করব, কি কি প্রস্তাবনা আছে তোমরা দাও। বসতেন, আলোচনা করতেন, তাদের মতামত নিয়ে একটি বিধান তৈরি করতেন, খসড়া বিধান। তাদেরকে তারপরে দেখাইতেন যে দেখো এটা খসড়া, তোমাদের যদি কোনো সংযোজন বিযোজন থাকে আমাদেরকে জানাও। অর্থাৎ জাতীয় ঐক্যমত কমিশন যেটি করছে সেটি করা হলো না। মূলত পরিকল্পিতভাবে আমার কাছে মনে হচ্ছে, যেহেতু এই মুহূর্তে দলগুলো ইলেকশন চাই, রোডম্যাপ চাই সংস্কারের, মূলত ওই জায়গা থেকে মানুষের মনোযোগকে অন্যদিকে নেওয়ার জন্য পরিকল্পিতভাবে দেশকে একটি গ্রুপ অফ পিপুল, সেটার সাথে কতিপয় উপদেষ্টাও জড়িত, যারা দেশকে অস্থিতিশীল করছে, এবং তাদের প্ল্যান হলো আর একটি ১-১১ সৃষ্টি করা। এর মাধ্যমে গণতান্ত্রিক পথে যাতে বাংলাদেশ কখনো যাত্রা করতে না পারে সেই জায়গাটা সৃষ্টি করা। এটি কারা করছে? ওই যে কথায় কথায় আজকে যারা সত্য এবং ন্যায়ের কথা বলছে না, ভারতীয় দালাল বলছে তাদেরকে। আমি মনে করি যারা নির্বাচনকে আটকাতে চায়, যারা গণহত্যার বিচারকে আটকাতে চায়, যারা সংস্কারকে আটকাতে চায়, যারা রোডম্যাপ দেওয়াকে আটকাতে চায়, এরাই প্রকৃত ভারতের দালাল। অনেক ধন্যবাদ আপনাকে রাশেদ। সাইফুল ভাই, এই প্রসঙ্গে কিছু বলার আছে? আমি একটু বলতে চাই। আমার কাছে প্রথমত একটা মনে হচ্ছে যে ধরেন এই যে নৈরাজ্যটা যেটা চলছে, এই নৈরাজ্যটা আমি বন্ধ করার কোনো তৎপরতা আমি দেখছি না। এই মুহূর্তে সচিবালয় এক ধরনের চূড়ান্ত একটা উত্তেজনা চলছে, আলোচনা করবেন, কথা বলবেন। পল্লী বিদ্যুতের যারা তারা শহীদ মিনারে কয়েকদিন ধরে এনবিআরকে আলাদা করা হলো। তো অসংখ্য বিষয়, এর মধ্যে কিছু ভালো উদ্যোগ আছে, তার এগুলো কিন্তু পুরো ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে যে একটা অস্থিতিশীলতার জায়গাটা। তা মনে হচ্ছে যে এরকম একটা জায়গা, যেটা আমরা বলতাম না যে ঘোলা পানিতে মাছ শিকার করা, ধরুন যদি এটা নৈরাজ্য যদি বাড়তে থাকে তাহলে লাভটা কাদের? একটা পতিত ফ্যাসিবাদী শক্তি যাদেরকে আমরা অভ্যুত্থানের মধ্য দিয়ে হটিয়েছি, পাশের দেশ যারা 10 মাসও যারা আমাদের এই নতুন অভিযাত্রাকে যারা গ্রহণ করেনি, আর কারা? আর হচ্ছে গ্লোবাল প্লেয়াররা যারা বাংলাদেশকে নিয়ে বহু দশক ধরে যাদের এখানে চিন্তা, মানবিক করিডোর যারা করার চেষ্টা করছেন। জাতিসংঘ আসছেন, ইউএসের প্রতিনিধি দল এখান থেকে তারা ফিরে গেছেন, তার পরপরই আমরা শুনলাম যারা বাংলাদেশকে ওই অঞ্চল কেন্দ্র করে যেসব পরাশক্তি ওখানে পা রাখতে চায়। এবং সব কিছু মিলে দেখা যাচ্ছে যে এরকম অস্থিতিশীল পরিস্থিতি হলে সংস্কার, নির্বাচন সবটাই ভণ্ডুল হয়ে যেতে পারে, দেশটা একটা অনিশ্চিত সময় যাত্রা করতে পারে, এবং সেদিক থেকে প্রবাবলি নানা বৃহৎ শক্তিদের বাংলাদেশে হস্তক্ষেপের জায়গাটা হয়তো বাড়ে, এবং তাতে এই সরকার একটা অনির্দিষ্টকালের জন্য হয়তোবা থেকে যাওয়ারও একটা প্রেক্ষিত, একটা জমিন একটা তৈরি হতে পারে। তখন বলা হবে যে দেশের যে পরিস্থিতি, এখন তো নির্বাচনের মতন কোনো জায়গাটা নাই। ফলে এরকম একটা লক্ষ্য নিয়ে কেউ কাজ করছে কিনা, এবং এই সন্দেহটা করার একটা যৌক্তিক কারণ আমরা দেখছি তাদের এজেন্ডার বাইরে। যে আপনি যেই রোহিঙ্গা বিষয়ক
উপদেষ্টা করা হলো 1,80,000-কে তিনি ওখানে ফেরত পাঠাবেন। কোথায় দুদিন পরে জানলাম যে 1.5 লক্ষ নতুন করে বাংলাদেশে ঢুকেছে। তাকে ডিমোশন না দিয়ে তাকে 3 বাহিনীর অনেকটা তত্ত্বাবধানের জন্য তাকে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করলেন। এবং অনেকের ধারণা সাম্প্রতিককালে যে অস্থিতিশীলতা সরকার এবং সেনাবাহিনীর সাথে বা রাজনৈতিক দলগুলোর সাথে, তারও একটা ভূমিকা হয়তো এখানে কাজ করতে পারে। তার মানে কি আপনি একের পর এক এমন সমস্ত সংবেদনশীল বিষয় তৈরি করছেন যেটা পুরো গোটা দেশের নিরাপত্তাকে কিন্তু একটা খারাপ জায়গায় নিয়ে যাচ্ছে। এবং 10 মাসে আমি এটা বলে শেষ করি, 10 মাসে বাংলাদেশের কিন্তু নিরাপত্তা অনেক বড় ঝুঁকির মধ্যে পড়েছে, যেটা কিন্তু আগে আমার নানা প্রশ্ন দ্বিমত ছিল, কিন্তু আজ থেকে 6 মাস আগে 8 মাস আগে কিন্তু অবস্থা কিন্তু এরকম ছিল না। যত দিন যাচ্ছে বাংলাদেশের নিরাপত্তার ঝুঁকিটা কিন্তু বাড়ছে। তাহলে এর উত্তর কি? এর উত্তর হচ্ছে একটা জনপ্রতিনিধিত্বশীল সরকার, নির্বাচন। কারণ আপনি যদি একটা ভালো সময় জন্য অপেক্ষা করেন তাহলে এর চেয়ে খারাপ পরিস্থিতি মোকাবেলা হয়তো বা করতে হতে পারে। সুতরাং সেজন্য বলতে চাই যে খুব বেশি ভালো করার চেষ্টা নাই, যেটুকু অর্জনযোগ্য তার উপরে দাঁড়িয়ে আস্থায় নেন, কথা বলেন এবং নির্বাচনের মধ্য দিয়ে আমরা আমাদের ভবিষ্যৎটাকে আমরা তৈরি করি। তাহলে হয়তো আমাদের কিছু শেষ রক্ষা করবার কিছু সুযোগ হয়তো আছে, না হলে আরও বড় বিপদের ঝুঁকি বাংলাদেশের জন্য হয়তো আগামীতে অপেক্ষা করছে। অনেক ধন্যবাদ আপনাকে। রাশেদ, শেষ করব, 1.5 মিনিট আছে। জি, আমি 1.5 মিনিটে যে কথা বলবো, আপনি নিশ্চয়ই দেখেছেন যে ঢাকা উত্তরের প্রশাসক, তার বিরুদ্ধে ব্যাপক অভিযোগ রয়েছে। বিশেষ করে তিনি একটি নিষিদ্ধ সংগঠনের রাজনীতি করতেন, যে কারণে আমরা আমাদের দলের পক্ষ থেকে বারবার তার পদত্যাগ দাবি করেছি, কিন্তু সরকার এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। আজকে তিনি বলেছেন যে কোরবানির পশুর বজ্র ব্যবস্থাপনা ও ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে নিয়োগ করা হবে। সেনাবাহিনীর কাজ কি এইটা? উনি বোঝেন না সেনাবাহিনীকে দিয়ে কী কাজ করতে হয়। সেনাবাহিনী এর প্রেক্ষিতে সেনাবাহিনীর পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেখানে সেনাবাহিনী বলছেন যে আমাদের সাথে এই বিষয়ে কোনো আলোচনা হয়নি, আমরা এটার সাথে সম্পৃক্ত এখনো হয়নি, ভবিষ্যতেও হব না। আমাদের দায়িত্ব জননিরাপত্তা এবং সার্বভৌমত্ব। দেখেন, আমি এই প্রসঙ্গ কেন আনলাম, যে এই উপদেষ্টা পরিষদের উপদেষ্টারা যাদেরকে প্রশাসক বানিয়েছে, যাদেরকে বিভিন্ন দপ্তরে দায়িত্ব দিয়েছে, তারা বোঝে না যে কাকে কোথায় নিয়োগ দিতে হয়, দায়িত্ব দিতে হয়, কার কি কাজ। সুতরাং এই নন ফাংশনাল এই উপদেষ্টা পরিষদের মাধ্যমে কিভাবে আপনি রাষ্ট্র চালাবেন? আমি সর্বশেষ বলবো যে যদি এই উপদেষ্টা পরিষদের সংস্কার ডক্টর মোহাম্মদ ইউনূস না করেন, তাহলে তিনি পুরোপুরি গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার এবং জাতিকে কাঙ্ক্ষিত একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে ব্যর্থ হবেন। আমরা গন্তব্যে পৌঁছাতে চাই, কিন্তু প্রশ্নটা হচ্ছে গন্তব্য তো অনেক দূরে, এবং কি অবস্থায় যাবো। অনেকে আমাদের বন্ধুরা এই টিম নিয়ে শেষ পর্যন্ত যাওয়া যাবে কিনা এ ব্যাপারে বড় সন্দেহ আছে। সুতরাং অনতিবিলম্বে এই টিমের একটা খোল নলছে, কিন্তু পাল্টানোটা খুব জরুরি হয়ে দাঁড়িয়ে। অনেক ধন্যবাদ আপনাকে সাইফুল ভাই। তাই রাশেদ, আপনাকেও ধন্যবাদ। দর্শক মূল্যে আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় চাইছি।